এখানে বিশেষ নজর কেড়েছে একজন ফুটবলের নাম যদি বলতে হয় বাংলাদেশে, জাহান আহমেদের নামটা আসছে। ফুটবলটা বাংলাদেশ না জিততে পারলেও বাংলাদেশ রীতিমতো ইউরোপিয়ান ফুটবল উপহার দিয়েছে। এই দল ইউরোপিয়ান ধাঁচের ফুটবল এখন খেলতেই পারে, তারা প্রেসিং ফুটবল খেলতে পারে। তো কাবিরেরার মতো কোচ এই মানের টিমকে কি সামলানোর জন্য যথেষ্ট যোগ্য? এই প্রশ্নটা কিন্তু আবারও ঘুরে ফিরে আসছে। বাংলাদেশ হংকং ৭ গোলের যে থ্রিলিং ম্যাচটা আমরা দেখলাম, ম্যাচের পর হামজা চৌধুরীর অশ্রুসিক্ত চোখ বা তার অভিব্যক্তি দেখে হয়তো অনেকে আবেগতাড়িত বা তার বিশেষ দৃষ্টি কেড়েছে। হামজা চৌধুরীর সঙ্গে আমার আরো একটি দৃশ্য বেশ চোখে লেগেছে। একজন তরুণ ডিফেন্ডার, একজন তরুণ ফুটবলের অভিষেক হলো বাংলাদেশ হংকং ম্যাচে। ম্যাচটার পর তাকে দেখলাম তার মাকে জড়িয়ে ধরে তিনি অঝরে কাঁদছেন। হেরে যাওয়ার হতাশায় শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ হেরে গেছে হংকং এর বিপক্ষে। তরুণ এই ফুটবলারের নামটি নিশ্চয়ই আমার আর বলার অপেক্ষা রাখেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। জায়ান আহমেদ, বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের অভিষেক হয়েছে পরশু। অভিষেকেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন, মুগ্ধ করেছেন, বাজিমাত করেছেন। জায়ানের পারফরমেন্স নিয়ে যতটা আমরা অনেক প্রশংসা শুনছি, সঙ্গে একই সঙ্গে একটা আফসোসও হচ্ছে। তাকে হাবিয়ার কাবেরেরা খেলালেন ৭৮ মিনিটে গিয়ে। তাকে বদলি হিসেবে নামালেন। তাকে যদি আরো আগে নামাতেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের তার আরো অনেক কিছু দেয়ার ছিল এই ম্যাচে। সেটাই মনে হলো লাস্ট ২০ মিনিট তিনি যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন জায়ান, যেভাবে মুগ্ধ করেছেন, সেটা নিশ্চয়ই আরো তিনি দিতে পারতেন যদি শুরু থেকে খেলতেন। জাস্ট তার পরিসংখ্যানটা দেখুন, যতটুকু খেলেছেন, তার পাসিং অ্যাকুরেসি 62%, ৪টা ক্রস দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্ক থেকে উঠে ডি বক্সের ভেতরে, বলে টাচ করেছেন 18 বার। জায়ানের পরিসংখ্যানটা আরো মানে জাস্ট এই পরিসংখ্যান দিয়ে তাকে বোঝানো মুশকিল। তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন আমাদেরকে, জায়ানের স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা। তিনি নিজের আরো অনেক কিছু দেওয়ার ছিল ওই ম্যাচে, তার তবুও দলের হারটা তিনি হয়তো মানতে পারেননি, মাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। জায়ানের বাবা শরীফ আহমেদ, তার সঙ্গে আমার কথা হচ্ছিল ম্যাচের আগেই। তিনি যখন স্টেডিয়ামে ঢুকলেন, দেখা হলো, বললেন দোয়া করবেন, এই সুযোগ পেলে ভালো খেলতে পারে। সুযোগ জায়ানের মিলল, এরপরে তো হতাশার হার। আজকেও যখন জায়ানের বাবার সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানাচ্ছিলেন সকালবেলা জায়ানের হংকংয়ে আবার ফিরতি ম্যাচ খেলার যে রওনা দিয়েছে বাংলাদেশ দল গিয়েছে, সে যাওয়ার আগে টিম হোটেলে ছেলেকে তিনি হয়তো নানাভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, একসঙ্গে কফি খেয়েছেন। প্রফেশনাল ফুটবলাররা এমনই হয়, আজকের হতাশা আজকেই শেষ, আবার তাদেরকে নতুনভাবে জেগে উঠতে হয়, নতুনভাবে উদ্বুদ্ধ হতে হয় পরের ম্যাচটা ভালো খেলার জন্য। যেহেতু পরের ম্যাচটা আবার আমাদের বেশি সময় নেই, মাত্র ৩ দিন পরে আবার হংকংয়ে গিয়ে অ্যাওয়ে ম্যাচ। আশা করি জায়ান আহমেদকে এবার শুরু থেকে কাবরেরা খেলাবেন। তিনি কেন শুরু থেকে খেলাননি জায়ানকে, সে ব্যাখ্যায় প্রেস কনফারেন্সে তিনি যেটা বলেছেন, আমি জানি না তার কথার সঙ্গে আপনার কতটা একমত হবেন। তিনি সাদউদ্দিনকে শুরুতে খেলিয়েছেন। বাংলাদেশের এই ডিফেন্ডারের যে একটা হাস্যকর ভুল আমরা দেখলাম, একজন ডিফেন্ডারের ২ পায়ের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে এবং সেই ভুলের খেসারত হিসেবে বাংলাদেশ গোল খেল। সেই সাদউদ্দিনকে তিনি কেন শুরু থেকে খেলালেন জায়ানকে না খেলিয়ে, সেই ব্যাখ্যায় তিনি বাংলাদেশ কোচ কাবেরেরা বলেছেন, তাদের শুরুতে পরিকল্পনা ছিল প্রতিপক্ষের যে একটা ডেঞ্জারাস ফরওয়ার্ড, যে একটা আতঙ্কের নাম হতে পারে। আমি কিন্তু আমার আগের একটা কন্টেন্টে বলেছিলাম, তার নাম বলেছিলাম হংকং এর এই ফুটবলারটির নাম এভারটন কামেরগো। তাকে আটকানোর জন্য, তাকে ক্লান্ত করে তোলার জন্য নাকি সাদউদ্দিনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরে নাকি সেকেন্ড হাফে তারা বাংলাদেশ টিমটার ফায়দা নিতে চেয়েছিল, কিন্তু এভারটন কামেরগো তো আটকানো গেল না, ঠিকই তিনি গোল দিলেন সেকেন্ড হাফে। ফার্স্ট হাফের একদম শেষ দিকে গোলটা হলো। বাংলাদেশ ফার্স্ট হাফে গেল ১-১ সমতা নিয়ে, এগিয়ে থেকেও হামজা চৌধুরী অসাধারণ একটা ফ্রি কিকে এগিয়ে গিয়েও বাংলাদেশ অগ্রগামিতা ধরে রাখতে পারেনি ফার্স্ট হাফের শেষ দিকে এসে। যাই হোক, তারপর আমরা জায়ানের পুরো পারফরমেন্সে বাংলাদেশ যে তবুও ৪-৩ ম্যাচ যে গোলের ব্যবধানে হেরেছে, এখানে বিশেষ নজর কেড়েছে একজন ফুটবলের নাম যদি বলতে হয় বাংলাদেশে, জাহান আহমেদের নামটা আসছে। কারণ তার সেই বিশেষ সময়ে তিনি যে খেলাটা উপহার দিয়েছেন, তাতেই মানুষ মনে করছে আমরা বাংলাদেশের ফুটবলের এই নবজোয়ারে সবাই ধারণা করছে বাংলাদেশের একটা ভালো অ্যাসেট হতে যাচ্ছেন, একটা সম্পদ হতে যাচ্ছেন এই জাহান আহমেদ। জাহান আহমেদের বাবা শরীফ আহমেদ কিন্তু একসময় ফুটবলার ছিলেন। নানা কারণে তার ফুটবল ক্যারিয়ারটা খুব দীর্ঘ না হলেও একসময় তিনি ফুটবল, ঢাকার ফুটবলে খেললেও একসময় তিনি হায়ার স্টাডির জন্য চলে যান ইউএসএ তে।
ফুটবল ছাড়লেও ফুটবলের প্রতি ভালোবাসাটা তার কমেনি। ছেলেকে দিয়ে সেই অসম্পূর্ণ স্বপ্নটা তিনি পূরণ করার চেষ্টা করছেন। তার ছেলেকে তিনি ফুটবলারই বানিয়েছেন। জায়ান কিন্তু স্পেন, ডেনমার্ক নানা ভালো একাডেমিতে তৈরি হয়েছে। তার ফুটবল ক্যারিয়ারটা গড়ে তুলেছেন। এরপরে গত জুনে মনে আছে বাংলাদেশের যে প্রবাসী ট্রায়ালটা হলো প্রবাসী ফুটবলারদের, সেটা নিয়ে আমি কত কনটেন্ট তৈরি করেছি। আমার যারা নিয়মিত দেখে থাকেন কনটেন্ট তারা আপনারা জানেন জাহান আহমেদের নাম আমি রেগুলার বলেছি। জাহান আহমেদ টিকে গেছিলেন, সে প্রবাসী ফুটবলের যে তালিকা শর্ট লিস্ট সেখানে তিনি ছিলেন। এরপর আন্ডার 23 দলের সুযোগ পেলেন জায়ান। আন্ডার 23 দল বাংলাদেশ খুব ভালো একটা সুযোগ হাতছাড়া করেছে, এশিয়ান কাপ কোয়ালিফাই না করতে পারলো। সেখানে জায়ানের পারফরমেন্স খুবই ভালো ছিল। সেখান থেকে হাবিয়ার কাবেরা তাকে পিক করে নিয়ে আসে ন্যাশনাল টিমে জায়ান এসেই তার ঝলকটা দেখালেন আমাদের। আশা করি তিনি সামনেও এটা ধরে রাখবেন, এবং সেটা ধরে রাখতে হলে অবশ্য কাবেরার একটু কৌশলে পরিবর্তন আনতে হবে, তাকে সঠিক ব্যবহার করতে হবে। জায়ানকে নিয়ে তো আমরা বললামই, জায়ানকে নিয়ে আমরা আশা দেখছি, স্বপ্ন দেখছি তিনি আরো অনেক দূর যাবেন। তিনি সেই বার্তাই দিয়েছেন হংকং ম্যাচে। এরই সঙ্গে আমরা আরো একটা বার্তা কিন্তু পেয়েছি বাংলাদেশ হংকং ম্যাচে। সেই বার্তাটা হচ্ছে বাংলাদেশ লাস্ট 20 মিনিট যে খেলাটা উপহার দিয়েছে, এইটা রীতিমতো অবিশ্বাস্য লেগেছে অনেকের কাছে, আমাদের কাছে মুগ্ধ করেছে। আপনি দেখুন র্যাঙ্কিং এ কত এগিয়ে হংকং, 146, বাংলাদেশ কোথায় 184। অন্য সময় হলে আমার ধারণা বাংলাদেশ যদি 3 বছর বা 5 বছর আগেও যদি বাংলাদেশ টিম বা আমাদের লোকাল ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ টিম যেটা, তাদের সামনে হংকং খেলে কালকে 4-0 বলে আমার মনে হয় জিতে যেত হংকং। সেখানে হংকং এর সঙ্গে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশ। 3-3 গোলে ড্র নিয়ে ম্যাচটা শেষ করার মতো একটা পসিবিলিটিস তৈরি হয়েছিল। সেই ফুটবলটা বাংলাদেশ না জিততে পারলেও বাংলাদেশ রীতিমতো ইউরোপিয়ান ফুটবল উপহার দিয়েছে। আমাকে আজকে অনেকেই ফোন করে বলছিলেন যে এরকম ইউরোপিয়ান ধাঁচের ফুটবল তারা খুব বাংলাদেশের কবে খেলেছে তারা মনে করতে পারে না। তো আমার সেখানে লজিকটা ছিল কেন খেলবে না? বাংলাদেশের এই দলে তো এখন ইউরোপিয়ান আমেরিকান বংশোদ্ভূত ফুটবলাররাই তো খেলছে অনেকে। হামজা চৌধুরীর মতো এত ভালো মানের একজন ফুটবলার, আমি তার কালকে চোখের সামনে দেখলাম যে তার ক্ষিপ্র গতিতে দৌড়ে যেভাবে সে ডিফেন্ড করছে চকিতে বল কেড়ে নিচ্ছেন অপোনেন্টের কাছ থেকে, এভরিথিং তার ফুটবল স্কিল। জায়ান আহমেদের কথা তো আপনার বললাম, তার বুদ্ধি, তার স্পিড, তার ক্রস করার ক্ষমতা জায়ানের। তারপরে দেখুন সমীর সোম কি ক্ষিপ্র চিতার মতো গিয়ে যে কি একটা হেড দিলেন, ও মাই গড। সেই সময় এইভাবে দলকে ফিরিয়ে নিয়ে আসা, কামব্যাক করা। সমীর সোম ক্যানাডিয়ান টপ লিগে খেলে থাকেন। ফাহমিদুল ইসলাম তিনি ইউরোপিয়ান সিস্টেমে বড় হয়ে উঠেছেন। জামাল ভাইয়ের কথা তো নতুন করে নাই বা বলার আছে, সবাই অবাক হয়েছে, ধাক্কা খেয়েছি। লাস্ট হাফে বা সেকেন্ড হাফে কাবেরা তার সেরা টিমটা খেলালেন। ফাহমিদুলকে নামালেন, হামজা চৌধুরীকে নামালেন, সমীর সোমকে নামালেন, জায়ানকে নামালেন। অধিনায়ক জামাল ভুঁইয়া তার আনব্র্যান্ড ফিরে পেলেন সেকেন্ড হাফে। 4টা বা তার সেরা ফুটবলারকে তিনি শেষের দিকে খেলাচ্ছেন। কেন প্রথম দিকে খেলালেন না? এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। শেষের দিকে এই টিমটা দেখুন, বাংলাদেশ যে কম্বিনেশনটা পেয়েছে শেষের আধা ঘন্টার কথাও যদি আমি বলি, এটাই বাংলাদেশের টিম, এটাই এখনকার বাংলাদেশের বেস্ট টিম। এই দল ইউরোপিয়ান ধাঁচের ফুটবল এখন খেলতেই পারে, তারা প্রেসিং ফুটবল খেলতে পারে। তাদের টিমটা সেরকম ফুটবলারই বাংলাদেশ দলে আসছে। বাইরের থেকে যে বংশোদ্ভূত ফুটবলাররা আসছে, তাদের কোয়ালিটি দেখুন, তাদের স্ট্যান্ডার্ড দেখুন, তাদের সঙ্গে লোকাল ফুটবলারদের অনেক ডিফারেন্সটাই যেন ফুটে উঠছে। তারা যখন একসঙ্গে পুরো টিমটা হয়ে খেলতে পারছে, তখনই কিন্তু বেস্ট ফুটবলটা দেখা যাচ্ছে তাদের কাছ থেকে। তো কাবিরের মতো কোচ এই মানের টিমকে কি সামলানোর জন্য যথেষ্ট যোগ্য? এই প্রশ্নটা কিন্তু আবারও ঘুরে ফিরে আসছে। আপনার যদি ইউরোপিয়ান ফুটবল খেলতে হয়, ইউরোপিয়ান ধাঁচের ফুটবল খেলতে, প্রেসিং ফুটবল খেলতে হয়, তাহলে কোচটাও সেরকম মানেরই হতে হবে। এই কথা কিন্তু এখন সমর্থকদের কথা না, এটা ফুটবল লজিকের কথা। সেখানে আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশেষ মনোযোগ দেবে। ম্যাচটা যদিও খুব কাছে, এখন হয়তো টিম কম্বিনেশন টিম যেটা আছে স্কোয়াডে খুব বেশি নড়াচড়া তো এখন আর হবে না, কিন্তু কৌশলের দিক থেকে কাভারের প্রতি একটা চাপ নিশ্চয়ই প্রয়োগ করা যায়। তাকে স্বাধীনতা দেয়া, কোচ স্বাধীনতা পাবেন, তার নিজের মতো কৌশল সাজাবেন, সব ঠিক আছে, কিন্তু কোন কৌশলটা পারফেক্ট এটা একজন সফল কোচ আগে ধরতে পারেন, আগে বুঝতে পারেন। ঘরের মাঠে বাংলাদেশ হারলেও হার না মানার যে লড়াই, শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানার যে লড়াইটা, এটাও কিন্তু মানুষকে মুগ্ধ করেছে। বাংলাদেশ দল এই মানসিকতা, এই স্কিলটা হংকং এর বিপক্ষে ম্যাচে আশা করি ধরে রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।